আসসালামু আলাইকুম। হাইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা শুরু করব আবরণী টিস্যুর প্রকারভেদ। তো এই টপিকগুলো মূলত এমসিকিউতে আসে, সিকিউতে খুব একটা আসে না। তো আমরা উদাহরণগুলো একটু বেশি মুখস্থ রাখবো। দেখো, আবরণী টিস্যু, এটাকে ইংরেজিতে বলা হয় এপিথেলিয়াল টিস্যু। এই যে এপি, ই পি আই, এপি মানে হচ্ছে উপরিভাগ, উপরিভাগ অর্থাৎ আমাদের যে কোনো অঙ্গ বা যে কোনো কিছুর উপরে যেটা থাকে তাকেই তো আমরা বলি আবরণ। আর উপরে যে টিস্যুটা থাকবে তাকে আমরা বলবো আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। দেখো, এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে প্রথমটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, মানে নর্মাল যেটা নর্মাল আবরণী। আবরণ বলতে আমরা যা বুঝি সেটাই হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। দেখো, ভিত্তিপর্দার উপর এক স্তরে সজ্জিত। এটা একটু খেয়াল রাখতে হবে যে কয় স্তরে সজ্জিত। কোষগুলা এক স্তরে সজ্জিত, দেখি চিত্র আছে কিনা না। পরবর্তীতে দেখো, এরকম একটা স্তর থাকে। এই একটা স্তরের উপর এই যে আবরণের কোষগুলা এরকম একটা স্তরে সজ্জিত, একাধিক স্তর থাকে না। উদাহরণগুলো একটু খেয়াল রাখতে হবে কষ্ট করে। সেটা হচ্ছে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। এখন বৃক্ক নিয়ে কিন্তু তোমাদের আলাদা একটা অধ্যায় আছে। তো এখন যদি বেশি ব্যাখ্যা করে তাহলে কঠিন লাগবে, ওই অধ্যায়ে পড়তে হবে। বোমেন্স ক্যাপসুল, তারপর বৃক্কের সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকা মানে কি? এইটা বৃক্কের একটা নালিকা যেটা বৃক্কে পরিশ্রুত তরলগুলা সংগ্রহ করে। তো এটাও তোমরা পরবর্তী একটা অধ্যায়ে বুঝতে পারবা। অন্ত্রপ্রাচীর, আমাদের যে অন্ত্র আছে, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এগুলোর যে প্রাচীর আছে সেগুলোও সাধারণ আবরণী টিস্যু দ্বারা গঠিত। দেখো, পরবর্তী প্রকার ভেদ হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। আবরণী টিস্যু আমরা বুঝি, এখন স্ট্র্যাটিফাইড শব্দের অর্থ কী? দেখো, এই স্ট্র্যাটিফাইড শব্দের অর্থ হচ্ছে স্তর বা স্তরীভূত। স্তরীভূত। আগেরটা ছিল একটা স্তরে সবগুলা কোষ বিস্তৃত, এখন কয়েকটা স্তর থাকবে, যেহেতু নামই হচ্ছে স্তরীভূত। দেখো, আগেরটা ছিল একটা স্তরের উপর অনেকগুলা কোষ বিস্তৃত এরকম, কিন্তু এটার নামে যেহেতু স্তরীভূত, তাই ভিত্তিপর্দার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত থাকে। এই দেখো, একটা স্তর, দুইটা স্তর, তিনটা স্তর, এরকম অনেকগুলো স্তর হতে পারে। এই স্তরগুলোর মধ্যে কিছু কিছু স্তর নষ্ট হয়ে যায়। যখন নষ্ট হয়ে যায় তখন তৎক্ষণাৎ আরেকটা স্তর গজিয়ে যায় বা হয়ে যায়। দেখো দেখো এমন স্ট্র্যাটিফাইড টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে অনেকগুলো হয়ে যেতে পারে। বুঝছো? তো এটা একটু খেয়াল রাখতে হবে, যেহেতু স্তর পাতলা পাতলা স্তর অনেকগুলো হয়ে যেতে পারে। উদাহরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেরুদণ্ডী প্রাণীর ত্বক। আমাদের ত্বক কিন্তু, ত্বকের যে কোষগুলা বা স্তরগুলো এগুলো মারা যায় আবার হয়। বুঝছো? এটা তো কমন সেন্স যে আমাদের ত্বকটা অনেকগুলো স্তরে বিভক্ত। দেখো, পরেরটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তো আমরা আবরণী টিস্যু বুঝলাম, স্ট্র্যাটিফাইড বুঝলাম, সিউডো মানে কি? দেখো, সিউডো যদি আমি ইংলিশে লিখি এরকম হয়, পি এস ইউ, পি এস ই ইউ, পি এস ই ইউ ডিও। বানানটা এইভাবে, কিন্তু উচ্চারণ হচ্ছে সিউডো। এই সিউডো অর্থ হচ্ছে নকল। সিউডো মানে হচ্ছে নকল, বা আমরা এটাকে অলিক বলতে পারি, নকল বা অলিক। আবার এটাকে ভ্রান্ত বলা যায়, নকল, অলিক, ভ্রান্ত। আর অনেক ওয়ার্ড ইউজ করা যায়। সহজ কথায় এটা একটা প্রতারণামূলক শব্দ। কেন? দেখো, এই শব্দটা যেখানে থাকবে সেখানে আসল জিনিস থাকবে না। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু মানে কি? অনেকগুলো স্তর থাকবে, বাট নামের আগে যেহেতু সিউডো আছে, অর্থাৎ অনেকগুলো স্তর থাকবে না। দেখে মনে হবে অনেকগুলো স্তর আছে, কিন্তু প্রকৃতপক্ষে একটা স্তর থাকবে। দেখো, এইখানে একটা মাত্র স্তর আছে। এই যে একটা কোষ, এই যে আরেকটা কোষ, এই যে আরেকটা কোষ। দেখে মনে হচ্ছে অনেকগুলো স্তর, কিন্তু লক্ষ্য করে দেখবা প্রত্যেকটা কোষই কিন্তু এই একটা মাত্র স্তরের উপর বিন্যস্ত আছে। এই কারণে এটাকে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, অর্থাৎ নকল স্ট্র্যাটিফাইড। আসলে স্ট্র্যাটিফাইড না, একটা স্তরের উপরই আছে। তো এগুলো ছিল বেসিক, উদাহরণটা মুখস্থ করতে হবে। এই দেখো, বৃত্তীয় পর্দার উপর এক স্তরে সজ্জিত। তো আমি পার্থক্যটা বলে দিই। প্রথমটা ছিল সাধারণ আবরণী টিস্যু, একটা স্তরে
পরেরটা ছিল স্ট্র্যাটিফাইড, অনেকগুলো স্তরে। এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড, এটাও কিন্তু একটা স্তরে বিন্যস্ত থাকে। তবে কোষগুলো বিভিন্ন উচ্চতার হয়, এই টিস্যুকে দেখতে স্তরীভূত মনে হয়, দেখতে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে স্তরীভূত না। তো এইগুলো বেসিক আসবে না তেমন একটা, এইটা একটু খেয়াল রাখতে হবে। ট্রাকিয়া, বুঝছো? ট্রাকিয়া মানে কোনটা? ট্রাকিয়া, তো এইগুলো আমরা পড়লাম। তো আবরণ টিস্যুকে আমরা ওই সময় ভাগ করছিলাম একটা ভিত্তিতে। এখন কাজের ভিত্তিতে এইটাকে অনেক ভাগে ভাগ করা যায়। দেখো, রূপান্তরিত হয় সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। ভাই সিলিয়াযুক্ত মানে কি? একটা বেসিক কমন সেন্স, এটা হচ্ছে সিলিয়া থাকলে পিচ্ছিল মিউকাস নিঃসৃত করবে। পিচ্ছিল মিউকাস, যেখানে সিলিয়া পাবা সেখানেই পিচ্ছিল মিউকাস নিঃসৃত করবে। তা আমাদের দেহের কোন অংশটা পিচ্ছিল মিউকাস নিঃসৃত করে? অবশ্যই আমাদের শ্বাসনালী, আমাদের কফ হয়। তো মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়, এটা বোঝা গেছে। ফ্লাজেলাযুক্ত, ফ্লাজেলা মানে কি? ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এর পেছনে এরকম একটা লেজের মতো চলনাঙ্গ বের হয়, যেটা ওকে চলতে সাহায্য করে। তো এরকম যদি কোনো কোষের বাইরে এরকম অভিক্ষেপ থাকে বা এরকম বৃদ্ধি থাকে, এটাকেও ফ্লাজেলা বলা হয়। তো ফ্লাজেলা কি করে? চলতে সাহায্য করে বা নাড়াচাড়া করে। দেখো এটা কীভাবে মুখস্থ রাখবা। হাইড্রার এন্ডোডার্মে থাকে। হাইড্রা কি? হাইড্রা তোমরা চিনবা না, ইন্টারমিডিয়েটে পড়বা। এরকম একটা প্রাণী, এরকম একটা প্রাণী হাইড্রা। এরকম কোট শিকা থাকে, এগুলো দিয়ে সে শিকার করে। দুইটা স্তর থাকে, একটা হচ্ছে একটোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। একটো মানে বাহির, এন্ডো মানে ভিতর। এন্ডো, EN ডিও, এন্ডো মানে হচ্ছে ভিতর, অর্থাৎ ভিতরের স্তরটা এন্ডোডার্ম। তো হাইডার এটা হচ্ছে মুখ, এখান দিয়ে যখন খাবার যায় তখন বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় খাবারটা নরম হয়, কিন্তু পুরাপুরি ভঙ্গুর বা একেবারে বিগলিত হয় না। তখন এই হাইডার যে এন্ডোডার্মে এরকম ফ্লাজেলাযুক্ত কোষ আছে, ফ্লাজেলাযুক্ত কোষ এরকম থাকে, এগুলা নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে এই খাদ্যবস্তুটাকে ভালো করে মানে পরিপাক করে। এই কারণেই হাইডার এন্ডোডার্মে ফ্লাজেলাযুক্ত আবরণী কোষ থাকে। আশা করি বুঝতে পারছো। পরে হচ্ছে ক্ষণপদযুক্ত টিস্যু। এখন ক্ষণপদ জিনিসটা কি? ক্ষণপদ বোঝাতে তোমাদের এমিবা দ্বারা বুঝতে হবে। এই দেখো এরকম এমিবা থাকে, এই এমিবা কিন্তু চলতে পারে, এটা একটা অনিয়তাকার প্রাণী, এটা চলতে পারে। এই যে ভাঁজগুলো আছে, চলার সময় যে ভাঁজগুলা তৈরি করে, এই ভাঁজগুলাকে বলা হয় ক্ষণপদ। বুঝছো? তোমরা সার্চ করতে পারো ফ্যাগোসাইটোসিস ইউটিউবে, তখন আরও ভালো করে বুঝতে পারবা। তো এগুলো যেহেতু চলতে পারে, নাড়াচাড়া করতে সাহায্য করতে পারে। তো আমাদের দেহে নাড়াচাড়া কোথায় প্রয়োজন? আমরাও তো খাবার খাই, তা আমাদের খাবার খাওয়ার সময় পাকমণ্ডকে নাড়াচাড়া করতে হয় যাতে করে একটু ভালো করে পরিপাক হয়। তা আমাদের অন্ত্রে থাকে এগুলা। দেখো হাইডার এন্ডোডার্মে এবং মেরুদে, এই যে হাইডার এন্ডোডার্মে কিন্তু থাকে, ফ্লাজেলাযুক্ত থাকে, আবার এরকম ক্ষণপদযুক্ত থাকে। কেন? ফ্লাজেলাযুক্ত নড়াচড়া করে, ক্ষণপদযুক্ত আর একটু স্ট্রং, ওইটা আরেকটু বেশি নাড়াচাড়া করতে পারে, পেশন করতে পারে। আমাদের অন্ত্রেও থাকে, কারণ আমাদেরও খাদ্য পরিপাক করতে হয়। দেখো পরেরটা হচ্ছে জনন অঙ্গের আবরণী টিস্যু। এখন জনন অঙ্গের কাজ কি? প্রজনন করা। প্রজনন করতে কি প্রয়োজন? শুক্রাণু এবং ডিম্বাণু। অর্থাৎ এই যে জনন অঙ্গের আবরণী টিস্যু, এইটা সহজ কথায় জনন কোষ তৈরি করবে। তো পুরুষের ক্ষেত্রে শুক্রাণু তৈরি করবে এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি করবে। এটা কমন সেন্স। প্রজনন অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখা মানে কি? সন্তান উৎপাদন করা বা বংশধর তৈরি করা। তো এটা সিম্পল কথাবার্তা, এগুলো বুঝতে পারছো আশা করি। গ্রন্থি আবরণ টিস্যু, নাম শুনেই বোঝা যাচ্ছে যে গ্রন্থি, গ্রন্থি কী করে? কোনো কিছু নিঃসরণ করে। তো এই গ্রন্থি আবরণী টিস্যু সকল নিঃসরণের সাথে যুক্ত থাকবে। এই দেখো বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে, ঠিক আছে। এরপরে দেখো কিছু কাজ। আবরণ টিস্যু কোন অঙ্গের বা নালীর ভিতরের ও বাইরের অংশ তৈরি করে থাকে। আবরণ মানে কি? ধরো একটা নালী, এই নালী বাইরে একটা আবরণ আছে, ভিতরের একটা আবরণ আছে। তো যেহেতু একটা নালীর বাইরে আবরণ থাকে, ভিতরে আবরণ থাকে, এই কারণে বলা হচ্ছে যে কোনো অঙ্গের বা নালীর ভিতরের এবং বাইরের অংশ তৈরি করতে পারে।
দেখো রূপান্তরিত হয়ে রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন সব কাজে অংশ নেয়। এটা তোমরা বুঝতে পারছো আশা করি। কিভাবে রক্ষণ, দেখো আমাদের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করতেছে না ত্বক, নাহলে তো সরাসরি কোনো একটা কিছু আমাদের মাসেল আক্রান্ত হতো। যেহেতু ত্বক আছে, অনেক কিছু ত্বকের মধ্যে আটকে যায়। ক্ষরণ, এই যে আমরা বললাম বিভিন্ন রস ক্ষরণ করে নালীর মধ্যে। তারপর হচ্ছে ব্যাপন, আবরণী টিস্যুগুলো ব্যাপন করতে পারে, পাতলা যেহেতু হয় এর মধ্যে মানে ব্যাপনে সাহায্য করতে পারে। যেমন আমরা যখন অক্সিজেন নেই, ফুসফুসের যে আবরণী টিস্যু আছে সেটাই ব্যাপন করে অক্সিজেনটা রক্তে পৌঁছে দেয়। ঠিক আছে, এগুলো তোমরা পরবর্তী ক্লাসে পড়তে পারবা। পরিবহন তো পড়লাম, বিভিন্ন নালী গঠন করে, তো নালীটা মূলত পরিবহন কাজে অংশগ্রহণ করে। তো এগুলো কমন সেন্স, এগুলো পরীক্ষায় তেমন একটা আসে না। দেখো গ্রন্থি, টিস্যু, জনন টিস্যু পরিণত হয়ে গেলো, আমরা একটু আগে পড়ে ফেলছি, এবং তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে। তো এগুলো সিম্পল সিম্পল কথাবার্তা। তো এই ক্লাসটা এই পর্যন্ত ছিল, খুবই ছোট ক্লাস। তো আইটেক স্কুলের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।